জাপানে আমাদের লোক আছে 35,000, সৌদি আরবে আছে 35 লক্ষের মতো রাফলি। জাপানে যেতে যে টাকা লাগে সৌদি আরবে সেরকম টাকাই লাগে। অনেক কথা আপনাদের বলবে। সৌদি আরবে অন্তত 40-50 জন যারা হোটেলে কাজ করে সবার সাথে কথা বলেছি, অ্যাভারেজে 7-8 লক্ষ টাকা লাগে। জাপানে ওরকম টাকাই লাগে। কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় 10 গুণ। তাহলে তো আমাদের অনেক বেশি জাপান সেন্ট্রিক হওয়া উচিত ছিল। কেন হয় না? সিম্পল একটা জিনিস হচ্ছে, সৌদি আরবে যেতে কোনো স্কিল লাগে না, ওদের ল্যাঙ্গুয়েজও লাগে না। জাপানে যেতে স্কিল লাগে, ল্যাঙ্গুয়েজ লাগে, এই একটাই ব্যারিয়ার, আর কিছুই নাই। এখন আমরা যখন লুৎফি ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিম্যান্ড আছে, ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে, ওদের পপুলেশন, এজিং পপুলেশন অনেক বেশি। জাপানিদের মধ্যে, কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না, বাচ্চা না অত দূরের কথা, বিয়ে করতে চায় না। সেটা আরও দিনে দিনে সংকট বাড়বে। সো ওদের যে ডিমান্ডটা আরও বাড়বে দিনে দিনে। এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে? সাপ্লাইটা কি জিনিস? আমার কাছে অদক্ষ শ্রমিক আছে, ল্যাঙ্গুয়েজ শিখতে অনিচ্ছুক লোকজন আছে, সেটা কি সাপ্লাই হলো? তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই, সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেন্টারে দেখতে হবে। সাপ্লাই সেন্টারে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। আমি একটা ডেটা দেখেছি, আপনার 1 বছরে কনস্ট্রাকশন খাতে 1200 লোকের ডিমান্ড ছিল। যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে 50 জন, পাস করেছে 5 জন। তো ডিমান্ড তো সাপ্লাই, ডিমান্ড হচ্ছে 1200 লোকের, সাপ্লাই হচ্ছে 5। তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে, আমার শ্রম বাজারের সাপ্লাইটা বাড়াতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ বা আর স্কিলের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনাদেরকে একটু সংক্ষেপে বলি যে আমরা কি করার পদক্ষেপ নিচ্ছি। একটা তো আপনার জাপান সেল করেছি, ডেডিকেটেড একটা সেল আছে, এখানে একটা ডেডিকেটেড ওয়েব পেজ করা হবে, আপনাদের সাথে রেগুলার কনসালটেশন করা হবে। আমাদেরকে হেল্প করার জন্য জিয়া হাসান প্রায় 24 ঘন্টায় কাজ করছেন। আমাকে লুৎফি ভাই বলেছেন, উনি একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছেন, অনেক কষ্ট করছেন। তো এখানে উনি এটা ওয়েব পেজ ডেভেলপ করার ক্ষেত্রেও সহযোগিতা করবেন। আর প্রসিডিউর সিম্পলিফাই করার ক্ষেত্রে হচ্ছে মানে আমরা সবসময় মনে করি, আমি বিশ্বাস করি, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি, মানে শুধু 10-12টা লোকের সিগনেচার লাগে। 10-12টা একটু উত্তেজনাবশত করলাম, 3-4টা লোকের সিগনেচার লাগে। আর সরকারি কাজে 10-12টা লোকের সিগনেচার লাগে, কোনো দরকারই নাই। মানে খামাখা লোকেরা চাকরি দেওয়ার জন্য সিগনেচার দেওয়ার চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশে। আপনারা বিশ্বাস করেন, আমি একদম অনেস্টলি বলি আপনাদের, আমার ইউনিভার্সিটিতে 35 জন ফুল টাইম টিচার ছিল। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি 15 জন দিয়ে কাজ, 20 জন দিয়ে কাজ করা সম্ভব ছিল। 15 জনকে এমনি চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি আপনার টিচার কত বেশি রিক্রুট করা যায় সেই চিন্তা থেকে। সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই কলেজে, আমাদের সমস্যা কি, গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আমার চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে তার 50% লোক সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, কাজ করে না, বসে থাকে। এখন খুবই আনন্দিত হলো দেখা যাবে। আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা এই সবচেয়ে বড় যে প্রশ্নটা যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি, বেশ অ্যাক্টিভলি চিন্তা করছি, আমরা প্রাইভেট আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে যাব। আমরা কিন্তু 2টা জিনিস প্রথম থেকে পার্সু করছি। একটা হচ্ছে যে আমরা জাপানের একজন উদ্যোক্তাকে বলছি, আপনি টিটিসি দায়িত্ব নিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে আপনি জাপান থেকে লোক এনে স্কিল ট্রেনিং দেন, আমরা আপনাকে ভেনু দিব, পুরা টিটিসি দিয়ে দিব, দিয়ে দিয়েছি কিন্তু মনোহর দিতে পুরা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেন। এই একটা মডেলে আমরা আগাচ্ছি। আর একটা মডেল হচ্ছে আমাদের আল সুন্নাহ ফাউন্ডেশন। এই ধরনের আপনারা জানেন পুরা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে, যাদের নাম শুনলেই লোকে মনে করে না এখানে কোনো খারাপ কাজ করা হবে না, ভালো কাজ করে। তাদের সাথে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি, যে প্রবাসীদের জন্য ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে, কিছু কার্যক্রমে আমরা চিন্তা করছি, এটা আরেকটু কংক্রিট হলে আপনাদের জানাবো। আর ব্যাংক লোন গ্যারান্টির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিরন্তন যে সমস্যা, আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আপনার গ্যারান্টর হওয়ার মতো যে
10 লাখ টাকা থাকতে হবে ব্যাংকে 3 বছরের জন্য, এটা একটা বিরাট সমস্যা। এটা নিয়ে কি করা যায় দেখি। কিছু কিছু ব্যাংক আছে, যেমন আপনার সিটি ব্যাংক, তারা আমাদের যে কোনো ইনোভেটিভ কাজে আমরা যখন হেল্প চাই তারা আমাদেরকে হেল্প করতে আসে। আমরা তাদের সাথে কথা বলবো, যদি দেখা যায় কোনো ব্যাংক তাদের গ্যারান্টর হতে পারে, সেটা সম্ভব কিনা চিন্তা করবো, অ্যাক্টিভলি এটা পার্সু করবো। আর আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে তো প্রবাসীদের লোন দেওয়া হয়, কিন্তু স্টুডেন্টদের লোন দেওয়া হয় না। আপনাদের কাছে কথা দিলাম, এটা সিরিয়াসলি চিন্তা করবো, স্টুডেন্টদের ক্ষেত্রে লোন দেওয়ার ব্যবস্থা চালু করা যায়। এবার আমি একটু দুঃখের কথা বলি, বাংলাতে বলছি, দুঃখের কথা বলে সমস্যা নেই। দেখেন, আমরা না অনেক কষ্ট করে কাজ করি। আমি সৌদি আরবে গেলাম আপনার করতে, ওমরা করতে, এত দুঃখ পেয়েছিলাম। ওমরা করছি যখন, তখন একজন একটা ভিডিও করতে করতে বললো যে বিমানের টিকিটের দাম এত টাকা, আবার উনি আসছে ওমরা করতে। আচ্ছা, বিমানের টিকিটের সাথে আমার মন্ত্রণালয় কি সম্পর্ক বলেন? তারপরও ফিরে আসার পর 24 ঘন্টার মধ্যে ফিরে এসে আমি এত দুঃখ পেয়েছি, আমি স্যারকে বললাম, স্যার, আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মহিদুল স্যারকে, স্যার বিমানের টিকিট অনেক বেশি দাম, আপনি কালকেই স্যার একটা 10টা সাড়ে 10টা মিটিং দেন। কালকে স্যার ঠিক পরের দিন স্যার মিটিং দিল, সবাইকে ডাকালো। ওই দিন বিদেশ থেকে আসার পর দিন 10:30টায় মিটিং করলাম, ওই দিন বিকাল 4টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মিটিং করলাম, নিজে ডিসিশন টাইপ করে দিলাম। তারপর আমাদের আমলারা 4-5 দিন ডিলে করিয়েছি, কিন্তু আলটিমেটলি হয়েছিল, বিমানের টিকিটের দাম কমেছিল, রিজনেবল হয়েছিল। ছোট্ট একটা কাজ করতে হয়েছে। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন, এটা দিতে পারবেন না। যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে, ভুয়া বুকিং দেওয়া যাবে না। আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে, অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। আর ভালো লোক যারা আছে, তারা সংখ্যায় কম, সামান্য একটা কাজ করে মনে করে আমার দায়িত্ব শেষ, সে একনিষ্ঠভাবে লেগে থাকে না। এখন এটা তো আমাদের মন্ত্রণালয় না, এই জিনিসটা বোঝাতে পারি না যে প্রতিটা ক্ষণ যদি ওইটা দেখি, তা আমাদেরটা দেখবো কি। তা আমরা এটা নিয়ে বসবো, তো এটা নিয়ে চিন্তা করেন না, বসবো। পাসপোর্টের কথা তো লুৎফু ভাইয়ের মুখে শুনলেনি, আমরা একসাথে বসবো, রিজলভ করবো, কিন্তু আবার এই সমস্যা হবে। এখন এটা কেন হয়, আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমাদের পুরা প্রশাসন যন্ত্রটা এরকম, মানে আপনি যদি একটা 1000 সিসির গাড়িতে একটা খুব ভালো একটা ড্রাইভার বসায় দেন, সেই গাড়িতে কত স্পিড তুলতে পারবে? বেশি স্পিড তুললে গাড়ি ভেঙে যাবে। এটা একটা অনেক 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 বড় সংস্কার প্রয়োজন, অনেক বড় সংস্কার প্রয়োজন। হয়তো এটা 5 থেকে 10 বছর লাগবে। আমি জানি না কোনোদিন বাংলাদেশে কোনো সরকারগুলা, রাজনৈতিক সরকারগুলো আছে, ওনারা এই দায়িত্বটা অনুভব করেন কিনা। আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব, আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। এটা 5 থেকে 10 বছর লাগবে। এটা একটা অদ্ভুত প্রশাসন যন্ত্র, কোনো কিছু এগোতে চায় না। এটা একটা দুঃখ লাগে কাজ করতে করতে গিয়ে, যেটা বললাম। আর একটা ব্যাপার হচ্ছে কি, এটা একটু আপনাদের খারাপ লাগবে শুনতে, কিন্তু আমার খুব দুঃখ লাগছে, আমার বলতে বাধ্য হচ্ছি। আমি যখন বিদেশে যাই, ধরুন অনেকে আমাদের বলে, তো সেদিন আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশে শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে, সব দোষ করা হয়, সরকারের দোষ, এই দোষ, এই দোষ, রিক্রুটিং এজেন্টের দোষ হয়। কিন্তু ভাই, ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন। বাহরাইনি লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল, বাহরাইনি মালিককে হত্যা করা হয়েছিল। বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি, কয়েকবার মিটিং করেছি, আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে, ঘোষণা দিয়ে। এবং সৌদি আরবের একটা জায়গা আছে, যে জায়গাতে বাঙালি টেরররা, মাস্টাররা গিয়ে বাঙালিদের থেকে মানে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। এগুলি কি মিথ্যা কথা নাই? ওই জায়গায় পুলিশ বলে, ওরা পুলিশকে, আমরা পুলিশকে খবর দেন না কেন? বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বের করে দিবে, এই জন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি। এখন এই কাজগুলা কয়জন করে? কাজগুলা, এই বাজে কাজগুলা করে 10 জন, সাফার করে 10,000 লোক, সাফার করে 10 লক্ষ লোক। এই যে দেশের বদনামগুলা হয়, ধরেন আপনি যদি সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি 10টা লোক রাস্তাঘাটে মারামারি করে, আর একটা লোক যদি মার্ডার করে, ওই 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আপনাদেরকে যেগুলা, মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে।
যে আপনাদের 1,10,00,000 লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের স্বার্থকে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র 10টা-20টা লোক। এখানে আমাদের খুব সমস্যা, আমরা কিছু করতে পারি না। আজকে লুৎফি ভাই কতদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে দৌড়াদৌড়ি করছে। আমি সৌদি আরবে 2বার গিয়েছি। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা এটা 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 করে, আমাদের কোনো উত্তর থাকে না। আমরা চেষ্টা করছি, আমাদের এখানে যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে, ট্রেনিং কারিকুলাম আছে, সেখানে আমরা অনেক ধরনের মোটিভেট করার চেষ্টা করছি। বাট ভাই, আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের যে কালেকটিভ স্বার্থ আছে, সমবেত স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, এটার দিকে তাকায় আমাদের এই যে 10টা-20টা লোক এই ধরনের কাজে জড়িয়ে থাকে, তাদেরকে মানে এই প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নেবে, 10 লক্ষ লোক নেবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন, মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 লোক নেবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। অফিসিয়ালি তো কাউকে কোট করতে পারবো না, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওনারা তো আমরা বলেন এত নাম্বার, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওখানে আমাদের একটা খুব ভাইব্রেন্ট মিনিস্ট্রি আছে, কয়েকজন ভালো অফিসার আছে, তার মধ্যে 2জন আমার ছাত্র। আমি তাদেরকে প্রকৃত চিত্র জানতে চেষ্টা করেছি। সো খামাখা হাইপ তুলে হয় কি, 12 লক্ষ লোক নেবে, পাগল হয়ে থাকে লোকজন, অন্যান্য অপরচুনিটিগুলো অ্যাভেইল করে না, একটা মিথ্যা একটা আশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে। এই 30-40 হাজার যে লোক নেবে, এখন সংকটটা কোন জায়গায়? মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টে লিস্ট দিবা, আমরা সিলেক্ট করব। চুক্তি, 2 পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আপনার সিন্ডিকেট বলে। এখন ধরেন আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের যেটা কি, আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করা না গেলে এমওইউ চেঞ্জ করতে হবে, চুক্তি। মালয়েশিয়া কিন্তু আমি পিটাই বলতে পারি না তুই এমওইউ চেঞ্জ কর, আমরা কনভিন্স করতে হবে। সো যদি এমওইউ মানে চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সে যদি চুক্তি চেঞ্জ না করে, তাহলে আমার সামনে 2টা অপশন আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50, 100 জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো, আর 2 হচ্ছে বলা যে না, লোকই পাঠাবো না। ঠিক আছে, এখন আমি যদি 25, 50, 100 জনের মতো করে পাঠাই, তাহলে আমাকে লোকজন বলবে আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি, আবার ফলস, মিথ্যা, জঘন্য অভিযোগ তুলবে যে সিন্ডিকেটের সাথে আর্থিক ব্যাপারও জড়িত থাকতে পারে। আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই, তাহলে আমার দেশের 40,000 লোক যেতে পারবে না। এবং ভবিষ্যতে মালয়েশিয়াতে মনে রাখবে, তোমাকে তো লোক দেশে পাঠাও নাই, আমার তো অন্য জায়গায় আছে। সো আমার মানে 1 লক্ষ 2 লক্ষ পরিবারের তো এফেক্টেড হবে। এখন আমি কোন ডিসিশনটা নিব? তো যখন আমাদের এই ধরনের ডাইলেমা তৈরি হয়, আমরা পুরো পিকচারটা জানার চেষ্টা করি না। আমরা কিন্তু সবাই সিন্ডিকেট বলতে বলতে খুব ভালো মতোই দায়িত্ব পালন করছে, সেটা বলার অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। সিন্ডিকেট মানে মনোপলি, মনোপলি মানেই হচ্ছে শ্রমিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া। মানে এই আজকে লুৎফি ভাই আছে, সবার সামনে আমি আপনাদের প্রশ্ন করি, মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছিল, 6-7 লক্ষ টাকা দিয়ে লোক গিয়েছিল, এটা সত্যি না? সৌদি আরবে তো সিন্ডিকেট নাই, বাহরাইনে, কুয়েতে তো, কাতারে তো সিন্ডিকেট নাই, সেখানে কি 6-7 লক্ষ টাকা দিয়ে লোক যায় না? যায় নাকি যায় না বলেন আপনারা? তাহলে সমস্যা কি সিন্ডিকেট? সিন্ডিকেটের সমস্যা? সিন্ডিকেট ছাড়া যেভাবে লোক যায় সেটাও সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এখানে অনেক মধ্যস্বত্বভোগী আছে। যদি আপনি কয়েকটা ইয়েকে নির্দিষ্ট করে দেন, সেখানে মধ্যস্বত্বভোগী, নির্দিষ্ট না করে দিলে মধ্যস্বত্বভোগী। না হলে আমাকে বলেন, সৌদি আরবে সামান্য হোটেল কর্মীর সাথে কথা বলছে, স্যার আমি 7 লক্ষ টাকা দিয়ে আসছি, মরুভূমির মধ্যে বস্তির চেয়েও খারাপ একটা ঘর বানায় কয়েকটা ছেলে কাজ করতেছে, আমার ভিডিও ফুটেজ আছে, দেখেন কত টাকা লাগছে বাবা তোমার। বাবা বলো স্যার প্রথম লাগছে 5 লাখ, তারপর লাগছে 3 লাখ। ওখানে কি সিন্ডিকেট আছে? কাজে আমার সমস্যাটা কি? আমাদের এখানে যারা অভিবাসন নিয়ে কাজ করে, তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমার মূল সমস্যা হচ্ছে হিউজ, আননেসেসারি একটা হিউজ ডিমান্ড, যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে। কেন পাইতেই হবে? আপনি যদি ওখানে 10 লক্ষ টাকা খরচ করে যায় রাস্তা রাস্তা কান্নাকাটি করে, তার চেয়ে 10 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন? আপনারা ক্লিয়ার চিত্রটা নেন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে, আমি আপনারা মদিনা মসজিদ থেকে বের আসে আপনি দেখছেন যতগুলা লোক হাত পাইতা দাঁড়ায় থাকে, তারা কোন দেশের ভাই? কেমন লাগে দেখতে বলেন? তারা বাংলাদেশের। মিসকিন জাত কেন বলবে না বলেন? প্রত্যেকটা লোক, আমার এত কষ্ট লাগে, প্রত্যেকটা লোক ইয়াং ছেলে, ভাইব্রেন্ট ছেলে, সারাদিন মসজিদ পরিষ্কার করতেছে, বাথরুম পরিষ্কার করতেছে, আর
সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা হয়তো বলবেন বকশিস, কিন্তু এটাকে আসলে বকশিস ওখানে দাঁড়ায় আছে। বকশিস তো হচ্ছে স্পেসিফিক সার্ভিস দাঁড়ালো, ঠিক আছে, আমরা বকশিসই বললাম, দাঁড়ায় আছে। এখন আমাদের যে এই যে একটা হাইপ তোলা হয়, আপনি আমাদেরকে আননেসেসারি কিছু মানুষের মধ্যে কাজ করে যে আমি যে কোনোভাবে বিদেশে যাব। ভাই, যে কোনোভাবে বিদেশে যে না, সম্মানজনক চাকরি নিয়ে যান। সম্মানজনক চাকরি ছাড়া আপনি স্পেসিফিক চাকরি নিয়ে যান অন্তত। এইখানে এই জিনিসগুলোর সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এখানে কাজ হয় না। আমাদের এখানে কাজ হয় খালি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়, মুখরোচক বিষয়, যেটা বিদেশি ডোনার এজেন্সি বড় বড় হেডলাইন হবে, তারা আকৃষ্ট হবে। আমাকে এই যে ব্যাপক সংখ্যক মানুষকে সেন্সিটাইজ করা, আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় জিরো স্কিল নিয়ে, জিরো ল্যাঙ্গুয়েজ দিয়ে বিদেশে যে না এত টাকা খরচ করে, তারপরে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না, স্কিল জানেন না, তারপর আপনি বিদেশে যেতে পারেন যদি আপনি বিনা পয়সায় কেউ নিয়ে যায়। কিন্তু নিজের ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে ওইখানে গিয়ে রাস্তায় রাস্তায় ঘোরার মতো জীবন যেন না হয়, এটা নিয়ে মানুষকে সচেতন করার কোনো প্রচেষ্টা নেই। তা আমার মূল প্রসঙ্গে ফিরে আসি। জাপানে গেলে আপনাদের এরকম কোনো আশঙ্কা নেই। জাপানে আপনারা এই ধরনের ফলস, আপনি চাকরির একটা মিথ্যা হোপ নিয়ে গেলেন, তারপর দেখলেন চাকরি নাই, এরকম পরিস্থিতি হবে না। তো সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান, কোরিয়া, এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া উচিত। বিকজ সেখানে যেই সম্ভাবনা আছে, যেই সুযোগ আছে, যেই সম্মানের সুযোগ আছে, সেটা অনেক বেশি। তা আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে কাজ করব, আমরা আপনাদের সবার সহযোগিতা চাবো। আমরা একটা টিম হিসাবে কাজ করব। মিনিস্ট্রি, বাইরা, তারপরে এই আপনার ট্রেনিং সেন্টার, এগুলি তো নাম। ইন এসেন্স আমরা সবাই বাংলাদেশের মানুষ, আল্লাহ আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে। আমরা একসাথে কাজ করে আমরা যদি স্কিল ওয়ার্কার, ভালো কাজ পাচ্ছে এরকম যদি আমরা যত বেশি লোক পাঠাতে পারবো, এটা আমাদের একটা অনেক বড় একটা শান্তির ব্যাপার। শুধু দেশের জন্য করা না, অনেক বড় শান্তির ব্যাপার। একটা লোক যাওয়া মানে একটা ফ্যামিলি না, বাংলাদেশের মানুষ 3-4টা ফ্যামিলিকে সাপোর্ট করে। ইনশাআল্লাহ আমরা যদি আগামী 5 বছরে যদি 10 লক্ষ লোক পাঠাতে, 10 লক্ষ বাদ দেন, 5 বছরে যদি আমরা 2 লক্ষ লোক পাঠাতে পারি, তার মানে অন্তত 10 লক্ষ পরিবার আপনার বেনিফিটেড হবে। তা আমরা সেই লক্ষ্যে কাজ করব, সবাই সহযোগিতা করবেন। আর ভালো থাকবেন সবাই।